সকাল থেকে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে, তাই সকাল থেকে বাড়িতে বসে কাটিয়ে দিলেও সন্ধ্যাবেলা নিজেকে আর ধরে রাখতে পারলাম না। চলে এলাম রতনদার চায়ের দোকানে। আসার সময় বিলু আর নন্টেকে কল করে দিয়েছিলাম, তাই তারা আমার আগেই এসে হাজির হয়েছিল। আমাকে দেখতে পেয়ে নন্টে রতনদাকে বলে, ওরে রতনদা, আর দেরি করো না, 3 কাপ গরম গরম মালাই মেরে চা দাও তো। রতনদাও নন্টের কথা মতো তাড়াতাড়ি করে আমাদের 3 কাপ চা করে দেয়। হাতে যেই না চায়ের কাপটা নিয়েছি, তখনই কাছে পিঠে কোথাও ভীষণ জোরে বাজ পড়লো। এই এই যা যা যা, এই রে গেল রে। তার শব্দ কানে তো তালা লাগিয়েই দিয়েছিল, তার সাথে সাথে হাতে থাকা চাটাও পড়ে যায়। আরে ও নিয়ে চিন্তা করছিস কেন, মেহো না। ও রতনদা, আর 1 কাপ চা লাগাও তো। চা খাওয়া শেষ করে তিনজনে একটু হাসি ঠাট্টা সুরে গল্প জুড়ে দিয়েছিলাম। বিলু তখনও পর্যন্ত সেই 1 কাপ চা নিয়ে খেয়েই যাচ্ছিল। প্রায় অনেকটা সময় পর এক বৃদ্ধ না জানি কোথা থেকে এসে রতনদার থেকে চা নেয়। সে বৃদ্ধের আপাদমস্তক ঢাকা ছিল, তাই ঠিক করে মুখও দেখা যাচ্ছিল না। ও রতনদা, এই বৃষ্টির মরশুমে একটা ভূতের গল্প বলো না শুনি। বেশ জমিয়ে আড্ডাধারীদের মতো বসে বলল বিলু। এতক্ষণ বেটার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল, কিন্তু ওই হঠাৎ করে উদয়মান বৃদ্ধকে দেখে সেও একটু ভয় পেয়ে গেছিল। কি গো রতনদা, আজ স্টকে গল্প আছে নাকি নেই? বিলের প্রথম কথাটা হয়তো রতনদা শুনতে পায়নি, তাই জন্য তাকে আবার বলতে হলো। কিন্তু এবারের এই কথাটা শুনে বৃদ্ধটা ভীষণ অদ্ভুত রকম ভাবে হেসে তাড়াতাড়ি করে চা খেয়ে সেখান থেকে নিমেষের মধ্যে চলে যায়। কে গো লোকটা রতনদা, চেনো নাকি? না না, আমি কি করে চিনবো? এর থেকে বোঝা গেল রতনদার স্টকে গল্প থাকলেও গল্প বলার টাইম আজ তার হবে না। আচ্ছা, লোকটা যে এলো এই এত মুষলধারায় বৃষ্টির মধ্যে, ওই ভিজে গেছে বা ভিজে ছিল বলে তো মনে হলো না। আরে আমিও লক্ষ্য করলাম ওই লোকটার সঙ্গে, সরি ওই বৃদ্ধটার সঙ্গে তেমন কিছুই তো ছিল না এই বৃষ্টি আটকানোর মতো। সে না হয় বাদই দিলাম, কিন্তু এখন যে এই মুষলধারার বৃষ্টির মধ্যে বের হলো, তোরা কি লক্ষ্য করেছিস এই বৃষ্টি ওনাকে যেন স্পর্শই করছে না? কথাটা বলা মাত্রই বিলু আর নন্টে শটাং দাঁড়িয়ে পড়ে। আর ভূতের গল্প করে কাজ নেই ভাই, রতনদা আর চললাম গো, যা সব ভুতুড়ে কাণ্ড করছে। চল চল ভাই, আর 1 মিনিটও এখানে না। সেই তো ঘরে ফিরে যাবি, আর ঘরে গিয়ে লেমুড়ি দিয়ে হয়তো শুয়ে পড়বি। তার থেকে চল আমার বাড়ি, সেখানে গিয়ে কলবজ খেলা হবে। যে চুলোই পারিস চল, কিন্তু এখানে আর 1 মুহূর্ত না। বিলুর কথা মতো আমরা ছাতা মাথায় দিয়ে রতনদার চায়ের দোকান থেকে বেরিয়ে পড়লাম। বৃষ্টির কোনো বিরাম নেই। কিছুটা যাবার পর হঠাৎ চোখে পড়লো একটা লোক মাঝ রাস্তায় পড়ে রয়েছে। এটা এটা কে রে ভাই? ছোট নয় তো? কাঁপা কাঁপা গলায় বলল বিলু। চুপ কর তো, সব জিনিসে তোর ভয়। একটা ধমকে বিলুকে চুপ করিয়ে দিয়ে রাস্তার মধ্যে পড়ে থাকা লোকটাকে উবুর থেকে সোজা করলাম। ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের আলোর ঝলকানিতে যেটা দেখলাম, যা আমরা জীবনেও কখনো কল্পনা করিনি যে এরকম কিছু দেখতে হবে। হুবহু একই পোশাক পরিহিত সেই বৃদ্ধ রাস্তায় পড়ে রয়েছে। এরই মধ্যে এই বৃদ্ধটার আবার কি হলো? মনের মধ্যে শঙ্কা হতে লাগলো। মুখটা দেখার জন্য মুখের ওপর থেকে ওনার পোশাকের আস্তরণটা যেই না সরালাম, তখনই আমার গায়ের মধ্যে থেকে একটা শীতল হাওয়া যেন বয়ে চলে গেল। দেখলাম ওনার মাথার জায়গায় মাথাটা নেই। এটা দেখার পর আর কিছু বুঝতে বাকি ছিল না আমাদের। আমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালাই। ভাই নীল, ব্যাপারটা কিন্তু আমার খুব সুবিধা বলে মনে হচ্ছে না রে।
এবারে ব্যাপারটা আমার কাছে খোলসা হলো। তখন ওই ব্যক্তি কেন মাথা চাপা দিয়ে এসেছিল। আসলে তখন সেই ব্যক্তির কোনো মাথাই ছিল না। কিন্তু মরলো কিভাবে? আরে লক্ষ্য করলি না, ব্যক্তিটির গলায় হালকা পোড়ার দাগ ছিল। কিন্তু এই ঝড় রাতে কে আর কেনই বা ওই ব্যক্তিকে পুড়িয়ে মারতে যাবে? সেটাই তো আমারও মনে খটকা জাগাচ্ছে রে। ভাই তোরা যা পারিস ভাবাভাবি কর, আমি আগে একটু হালকা হয়ে আসি। এই বলে বিলু তাড়াতাড়ি করে বাথরুমে চলে যায়। আমরা একে অপরের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করে আবারও ভাবতে লাগলাম। বাঁচাও বাঁচাও! কিন্তু আমাদের সেই ভাবনায় ব্যাঘাত ঘটালো বিলুর আর্তচিৎকার। আমার বাড়িতে কেউ ছিল না, মা বাবা আর ভাই গেছে বিয়ে বাড়িতে, যার ফলে সেই চিৎকার একমাত্র আমাদেরই অন্তরাত্মাকে কাঁপিয়েই দিল। আমরা তাড়াতাড়ি করে বাথরুমের দিকে দৌড়ে যাই। বিলু দরজা খুলেই আমাদের কোলে ঢলে পড়ে আর ভয়ার্ত কণ্ঠে বারবার বলতে থাকে, ও ও ও আমাদের মেরে ফেলবে ভাই, ও আমাদের মেরে ফেলবে। ওই আত্মা আমাদের পিছু পিছু এইখানে পর্যন্ত চলে এসেছে। কি পাগলের মতন আবল তাবল বলছিস? বাথরুমে এসে ঢুকেছিলি নেশা করতে নাকি? এক প্রকার ধমক দিলাম আমি। অন্য সময় আমি যতবারই ধমক দিই ততবারই বিলু আমার এক ধমকে চুপ করে যায়, কিন্তু এবারে তা হলো না। বিলু তখনও বলে যেতে লাগলো, ভাই ভাই বাঁচতে চাইলে পালা ভাই, ও আমাদের একেবারে শেষ করে দেবে। তুই একটু চুপ করবি? কি দেখেছিস কি? বাথরুম করে যখন বেসিনে মুখ ধুচ্ছিলাম মাথা নিচু করে, তখন প্রথমটা কিছু মনে হয়নি, কিন্তু তার পরের মুহূর্তে যেই না মুখ তুলেছি অমনি আয়নার মধ্যে দেখলাম সেই মুন্ডুবিহীন বৃদ্ধটা আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, আমার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছিল। তোরা যদি ঠিক সময় না আসতিস তাহলে হয়তো আমাকে মেরে ফেলতো ভাই। এই বলে বিলু হাঁপাতে লাগলো। তার হাত পা তখন অবিরত কেঁপেই চলেছে, ঠিকমতো দাঁড়াতেও পর্যন্ত পারছিল না। তাই আমরা দুজনে মিলে ধরাধরি করে তাকে বিছানায় বসিয়ে দিলাম। নন্টে তাড়াতাড়ি করে বিলুকে এক গ্লাস জল গড়িয়ে দিল। এক নিঃশ্বাসে সমস্ত জল শেষ করে দেয় বিলু। বেশ কিছুক্ষণ পর বিলু যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে তখন তাকে নন্টে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, তুই যেটা দেখেছিস বলছিস সেটা তো চোখের ভুল নয় তো? কারণ আমরা এটা ভালোভাবেই জানি তুই কোনো ভয়ঙ্কর জিনিস দেখলে সেটা নিয়ে তুই দিনরাত চিন্তা ভাবনা করিস, যার পর তুই তোর নিজের দোষে রাতের ঘুম উড়িয়ে ফেলিস। হয়তো এটাও সেরকম কিছু হয়েছে। না রে ভাই, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলছি, আমি মিথ্যা কথা বলছি না। আমি স্পষ্ট দেখতে পেলাম মাথাবিহীন একটা দেহ আমার দিকে হাত বাড়িয়ে রয়েছে। কাঁধের পাশ জুড়ে সমস্ত কিছু পুড়ে গেছে, আর হাতের কিছু কিছু জায়গায় শিরাগুলো এতটাই ফুলে উঠেছে যে যেন সেগুলো এক্ষুনি ফেটে সমস্ত রক্ত বেরিয়ে পড়বে। এতক্ষণ বলিসনি কেন কথাটা আমাকে? আমি একদম নিশ্চিত ওই বৃদ্ধ ওই চায়ের দোকানে আসছিল চা খাওয়ার জন্য, কিন্তু তার শেষ চা খাওয়ার হয় না, কারণ তার আগেই বজ্রাঘাত পড়ে বৃদ্ধটা মারা যায়। তুই এতটা শিওর হয়ে কি করে বলছিস? বলছি কারণ একটু আগে বিলু কি বলল, তার হাতের কিছু কিছু জায়গায় শিরাগুলো এমনই ফুলে উঠেছে যে যেন কিছু মুহূর্তের মধ্যেই রক্ত ফেটে বেরিয়ে পড়বে সেই শিরা থেকে। কিরে, এটাই বলছিলিস তো? হ্যাঁ 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 ভাই, একদম ঠিক। আচ্ছা, এবার মনে করে দেখ, আমরা যখন সবেমাত্র রতনদার চায়ের দোকান থেকে এক কাপ চা নিই, ঠিক তখনই আমাদের কাছে পিঠে কোথাও বাজ পড়েছিল, যার শব্দে তোর হাত থেকে চাও পর্যন্ত পড়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ ভাই, কিন্তু এখানে কিন্তু আবার আসছে কোথা থেকে? আমি একদম নিশ্চিত ওই বাজ ওই বৃদ্ধটার মাথায় পড়েছে, যার ফলে তার মাথায় একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, গলার কাছে হালকা পুড়ে গেছে, আর হাতের শিরাগুলো সবুজ হয়ে ফুলে উঠেছে। সে নয় বুঝতে পারলাম, কিন্তু উনি আমাদের পিছু নিচ্ছেন কেন? মনে তো পড়ছে না যে কোনোদিন আমরা ওনার কোনো ক্ষতি করেছি বা ওনার সঙ্গে কোনোদিনও দেখা সাক্ষাৎ হয়েছে। উনি আমাদের চেনেন না আর আমরা ওনাকে চিনি না,
তবে এটা সত্যি যে উনি মুক্তি চাইছেন, আর মুক্তি তখনই পাবেন যখন ওনার দেহের ঠিকঠাক ভাবে সদ্গতি হবে। আমি আমি ভাই ওই দৃশ্য আর দেখতে পারবো না। তাহলে তুই একলা থাক, আমি আর নীল দুজনে যাই, গিয়ে ওই বৃদ্ধের একটা সদ্গতির ব্যবস্থা করে আসি। খেপেছিস নাকি? আমি একলাই ঘরে থাকবো কি করে? তার থেকে তো তোদের সঙ্গে যাওয়াটাই। চল তাহলে। তারপর আমরা বৃষ্টি মাথায় করে সেই ঝড় বাদলার রাতেই বেরিয়ে পড়ি। সে কি মুষলধারায় বৃষ্টি, বিন্দুমাত্র থামার নামই নিচ্ছে না। এই রকম বৃষ্টি যদি 1 সপ্তাহ ধরে হয় তাহলে নিঃসন্দেহে আমাদের এই গ্রাম বন্যার জলে ভেসে যাবে। আমরা 3 জন এক প্রকার অসহায় অবস্থাতেই দেহটিকে রাস্তা থেকে তুলে নিয়ে সোজা চলে যাই কালীতলার শ্মশানে। কিন্তু কোনো কাঠ অবশিষ্ট না থাকায় সারা রাত সেই দেহটিকে একটি ছাউনির নিচে রেখে আমরা দাঁড়িয়ে কাটিয়ে দিই। মনে মনে একটু ভয় হচ্ছিল, যদি আবার সেই বিলুর দেখা ভয়াবহ দৃশ্য আমাদের সামনে ভেসে ওঠে তাহলে আমাদের কি হবে। কিন্তু তা হয়নি। সকাল হতেই কিছু লোকজনের সাহায্য নিয়ে সেই দেহে সদ্গতি করে আমরা যে যার বাড়ি ফিরে যাই। তারপর বেশ কিছুদিন কেটে যায়। সময়ের সাথে সাথেই আমরা 3 জনেই সেই ভয়াবহ রাতের কথা ভুলে যাই। এমনই একদিন বিকালে খেলাধুলা সেরে এসে 3 জনে রতনদার চায়ের দোকানে চা খেতে ঢুকলাম। ও হে রতনদা, দাও তো ঝটপট 3 কাপ চা। আমাদের মতনই জনা কয়েক লোক ভিড় জমিয়েছিল রতনদার চায়ের দোকানে। তাদের মধ্যে বেশ অনেকক্ষণ ধরেই একটা বিষয় নিয়ে আলোচনা হয়েই চলেছে। তাদের মধ্যে একজন খ্যান খ্যান গলায় বলে ওঠে, ওইটুকু মেয়েটা এবার কি করবে বলো তো? ছোটবেলাতে মেয়েটা মাকে হারায়, আর সেই দিন ঝড় জলের রাত্রে ওই মেয়েটির বাপটা মারা যায়। তাও আবার কিরকম ভাগ্যের দোষে দেখো তোমরা সবাই, বাজ পড়ে মারা যায়। আমার মতনই নন্টে আর বিলু কান পেতে তাদের কথা শুনছিল। ঝড় জলে রাতের কথা উঠতেই আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। চোখ বোঝাতেই মনে পড়ে যায় সেই দিন রাত্রের কথা। কোথায় হারিয়ে গেলে? বলি চাটা ধরো, আমাকে তো আরো বাকি সবাইকে চা দিতে হবে। একটু ঘোর লেগে গিয়েছিল। রতনদার ডাকে বাস্তবে ফিরে আসি। একটু অস্বস্তির সঙ্গেই চায় চুমুক দিলাম। এমন সময় বিলু বলে ওঠে, আচ্ছা ভাই, ওই বৃদ্ধটার তো মাথা ছিল, তাহলে যখন চায়ের দোকানে এসেছিল যেভাবে মাথায় আস্তরণ জড়িয়েছিল তখন তো তার মাথার আকৃতিটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছিল। হ্যাঁ রে ভাই বিলু, তোর মাথায় আছে কি বলতো? ওনার যখন মাথায় ছিল না, তাহলে ওনার হালকা ঠোঁটের হাসিটা আমি লক্ষ্য করেছিলাম। তো সেটা কিভাবে সম্ভব হতে পারে? তোরা যেসব কথা বলছিস, তোদের মতন এরকম অনেক প্রশ্ন বিজ্ঞানের মনেও রয়েছে। তারা নিত্যদিন কত রকম নতুন নতুন যন্ত্র আবিষ্কার করছে, আরো কত কি করছে, কিন্তু তারা কি এটা কখনো স্বীকার করেছে যে তারা ভূতে বিশ্বাস করে বা প্রেতাত্মায়? তারা এটা দেখায় যে তারা এই ভূত বা আত্মা বলে কিছুই মনে করে না, বা মানুষকে বিশ্বাস যোগায় যে আত্মা বলে কিছু নেই। কিন্তু তারা নিজেরা লুকিয়ে লুকিয়ে এখনো অনেক রিসার্চ করে চলেছে। তাই তোরা যে ধরনের প্রশ্ন করছিস, সেটা একটা মৃত ব্যক্তির পক্ষে ওই ধরনের চমৎকার করা কোনো ব্যাপারই নয়। হয়তো আমারই রূপ ধরে এসে তোদের সামনে বসে থাকতে পারে। কথাটা বলতেই পিঠে শির দাঁড়া বেয়ে এক শীতল তরঙ্গ বয়ে যায়। আমার বাকরুদ্ধ হয়ে যায়, কিন্তু বিলু কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ভাই
ভাই তুই এইরকম কথা বলছিস কেন? দেখ ভাই, এমনিতেই সেদিনকার পর থেকে ভীষণ ভয় ধরে রয়েছে মনে, তার উপরে এরকম মজা করাটা কিন্তু শোভা দেয় না। আচ্ছা, মুশকিল হলো তো, আমি কি একটু মজা করতে পারবো না? ঠিক সেই মুহূর্তেই নন্টের কথা শেষ হতে না হতেই আকাশে মেঘ ঘনীভূত হয়ে আসে। শুরু হয় ঝোড়ো বাতাস। সেই বাতাস এতটাই ঠান্ডা ছিল যে শরীরের পোশাক ভেদ করে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তেই কাছে পিঠে কোথাও তালা লাগিয়ে ভীষণ জোরে বাজ পড়ে। দোকানে বাকি যারা ছিল তারা নিজেদের পোশাক বাঁচাবার জন্য দোকানের ভেতর দিকে ঢুকে যায়, কিন্তু আমরা তিনজন নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম আর দেখতে লাগলাম প্রকৃতির সেই তাণ্ডব। ঠিক সেই সময় বিলু কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ভাই, এক্ষুনি যে বাসটা পড়লো সেটা কোনো ফাঁকা জায়গায় পড়লো নাকি কারোর মাথায় পড়লো? কথাটা শেষ হওয়া মাত্রই প্রকৃতিকে মাতিয়ে এক গগন বিধারিণী অট্টহাসি চারিদিক কাঁপিয়ে দিল। কে হাসলো?